প্রতিদিনই ভাবে আজকের ব্লগের ভিডিও আজকে আপলোড দিব, কিন্তু সেটা কোনোভাবেই আর করে উঠতে পারি না। দেখা যায় একটা ব্লগের ভিডিও করলে সেটা দিতে দিতে আমার 1-2 সপ্তাহ বা কোনো কোনো সময় 1-2 মাস 1 বছরও লেগে যায়। এমন অনেক ভিডিও এখনও মোবাইলে পড়ে আছে যেটা আমি এখন পর্যন্ত আপলোড করিনি, কিন্তু মোবাইলে রেখে দিয়েছি কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব বলে। পুরনো ভিডিও এত পরিমাণ জমা হয়ে গিয়েছে যে মোবাইলের স্পেস পুরোপুরি ফুল হয়ে গিয়েছে। নতুন কোনো ভিডিও করতে গেলে আগের ম্যাক্সিমাম ভিডিওগুলো ডিলিট করে নিতে হয়, আর মেমোরি খালি করার জন্য ডিলিট করতে করতে কত মেমোরি যে ডিলিট করে দিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ শেয়ার করব। আজকের ব্লগে আমরা আপনাদের শেয়ার করব কিছুদিন আগে আমরা বাচ্চাদের নিয়ে ঘুরতে গিয়েছিলাম ওব্বু শপিং সেন্টারে। আমার বাচ্চারা ওব্বু শপিং সেন্টারে যেতে খুবই পছন্দ করে। এটা হচ্ছে লিসবনের মধ্যেই আমার বাসা থেকে 20 মিনিটের মতো গাড়িতে লাগে। ওব্বুতে শপিং সেন্টারের বাইরে একটা আউটডোর প্লেগ্রাউন্ড আছে এবং আছে নানান ধরনের বাচ্চাদের খেলার রাইড, যেটাতে গেলে সাফা খুবই এক্সাইটেড হয়ে যায়। মিনহা যেহেতু এখনও ছোট, সে সব কিছু বোঝে না, তবে এবার দেখলাম সে সাফার সাথে অনেক এনজয় করেছে। সবগুলো রাইডেই মোটামুটি সাফার সাথে সে এবার হয়েছিল। ক্রিসমাসের সময় ইউরোপে খুবই সুন্দর করে আয়োজন করা হয়, চারদিকে খুব জাঁকজমকপূর্ণ করা হয়। ওব্বুতে আউটডোরে যে জায়গাটা ছিল সেখানেই হচ্ছে দেখলাম এইভাবে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড বসানো হয়েছে। তার মধ্যে এই আইস রিংটাতে সাফা এবং সাফার উঠেছিল। এটা দেখতে যতটা মজার আসলে ততটাই ভয়ানক ছিল। যারা একেবারেই আইস রিং কখনো করেনি, একেবারে নতুন, তাদের জন্য এটা খুবই ভয়ানক, কারণ এটা খুব স্লিপারি এবং এটার মধ্যে বারবার যারা না জানে বারবারই পড়ে যাচ্ছিল। সাফা এবং সাফার বাবা বেশ কয়েকবার পড়ে যায় এবং খুব ব্যথা পাইছিল। তারপরে এতটা মজা লাগতেছিল ওদের কাছে, যার কারণে ওরা উঠে আসেনি, ওইখানেই ছিল এবং লাস্ট পর্যন্ত ওরা ওইটার মধ্যে খেলছে। অনেকদিন যেমনই সাফা এখানে যেতে চাচ্ছিল, তো সে তো এখানে গিয়ে খুবই খুবই খুশি হয়েছে এবং বারবারই এটা ওটা দেখতেছিল। আর কি সুন্দর করে ওকে আমি সেদিন ছুটি করে দিয়েছিলাম। তার মধ্যে হঠাৎ করে দেখলাম ও কফি নিয়ে আসছে, কিন্তু কফিটা দেখে আমার খাওয়ার আর উপযোগী ছিল না, তাই আমি ওকে আর বললাম যে না, আমি এটা খাবো না। ওব্বুতে নিচের ফ্লোরে এরকম একটা আউটলেট আছে, যেটাকে হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের এবং নন ব্র্যান্ড সব কিছু এখানে আপনার আউটলেট প্রাইসে থাকে। তো আমি হচ্ছে সাফাকে রেখে মিরহাকে বেবি কারে নিয়ে এটার ভিতরে ঢুকেছিলাম, কারণ মিরহা ওই টাইমে হচ্ছে ঘুমাই গেছিলো। তো মিরহাকে নিয়ে আমি হচ্ছে ভিতরে গেছিলাম একটু আউটলেটটা ঘুরে দেখবো। আর পাশেই দেখতেছিল সাফার বাবা আর সাফা এখানে ছিল। সাফা এখানে খেলতেছিল, যেহেতু আউটডোরের এই জায়গাটা খুবই সুন্দর এবং সাফার খুবই পছন্দ। তো ও আর ওর বাবা এখানে খেলতেছিল, আর আমি হচ্ছে আউটলেটে ঢুকে দেখতেছিলাম আউটলেটে কি কি আছে। অনেক কিছু ছিল কেনার, বাট আমি আসলে ওই দিন কেনাকাটার প্ল্যান করে যাইনি, তাই আমি কিছুই কিনি নেই। আমি শুধু ভিতরটা ঘুরে দেখে আইডিয়া নিয়ে এবার বের হয়ে চলে আসছি। আর সাফাও আমাকে ভিতরে থাকতে দিতেছিল না, ও বারবার বলতেছিলাম আমি বাইরে চলো, আমি বাইরে যেয়ে খেলবো, তাই বাধ্য হয়ে চলে আসলাম। তো এখানে হচ্ছে সাফার বাবা আইস রিঙ্কের টিকিট কাটছিল, যেহেতু ও আর সাফা ভিতরে যাবে। মিরহা হচ্ছে অ্যালাও না, কারণ 3 বছরের নিচে এখানে অ্যালাও না। এখানে হচ্ছে জন প্রতি 5 ইউরো করেছিল এবং স্কেটিং করার জন্য যে ইকুইপমেন্টগুলো ছিল সেটা হচ্ছে 3 ইউরো ছিল। তো টোটাল সাফার বাবা এবং সাফার সহ আর ওটা হচ্ছে ইকুইপমেন্ট সহ হচ্ছে 13 ইউরোর মতো এখানে গিয়েছে। আর ওই যে শুজটা ছিল সেই শুজটা, স্কেটিং করার যে শুজটা থাকে সেইটা, আর হেলমেট, এগুলো সব ভিতর থেকেই দিচ্ছিল। তারপর ওরা হচ্ছে এই যে ভিতরে চলে যাচ্ছে, এখন টিকিট দেখায় ওরা সিরিয়ালে গিয়ে বাকি শুজ আর ওদের হেলমেটটা নিয়ে তারপর হচ্ছে সিরিয়ালে দাঁড়াতে হবে। তারপর সেখান থেকে টাইম হলে ওদের হচ্ছে ভিতরে রেখে ঢুকাই দিবে। এখানে হচ্ছে সাফার বাবা সাফাকে রেডি করে দিতেছিল, আর আমি হচ্ছে মিরাকে নিয়ে বাইরে দাঁড়ায় দাঁড়ায় ওদের ভিডিও করতেছিলাম। মিরা খুবই রাগ হয়ে গিয়েছিল কেন ওকে ভিতরে নিতে দিইনি। আসলে 3 বছরের নিচে বলে ওকে অ্যালাউ ছিল না, যদিও আমাদের ইচ্ছা ছিল যে ওকে ভিতরে দিয়ে দেওয়ার, বাট আনফর্চুনেটলি ওরা আমাদের অ্যালাউ করেনি। আর এখানে হচ্ছে ওরা রেডি হয়ে গেছে, এখন হচ্ছে ওদের নামা দিবে। আর এই যে পাশে দেখতেছেন অরেঞ্জ কালারের স্কেটিং যে ইকুইপমেন্টগুলো ছিল, এইগুলো দিয়েই ওরা মূলত এখানে যারা সাপোর্ট নিতে চায় তারা এগুলো ইউজ করতেছিল। তো সাফার বাবা একটাই নিয়েছিল সাফার জন্য, আর ও হচ্ছে সাফাকে ওখানে বসায়া বা ওটা ধরা ধরে একটু একটু করে শিখাচ্ছিল। তো মোট কথা আমার তো বাইরে থেকে দেখে খুবই ভালো লাগতেছিল। আমি এত পরিমাণ হাসছি সেদিন সবার পড়ে যাওয়া দেখে, বড় থেকে ছোট সবাই ধিম ধিম করে পড়তেছিল। আর আমি পাশ দিয়ে দাঁড়ায় দাঁড়ায় এমনভাবে হাসতেছিলাম, মানে আমি কোনোভাবেই আমার হাসি থামাইতে পারতেছিলাম না। তবে সাফা বাবা বলতেছিল যে এখানে পড়ে যাওয়ার পরে কিন্তু মারাত্মক রকমের ব্যথা পাওয়া যায়, তাই খুব সতর্কতার সহিত, আর যারা একেবারেই জানে না তারা জানে অন্তত সাপোর্টের জন্য এই ইকুইপমেন্টগুলো নিয়ে তারপরে নামে। তো ওরা হচ্ছে প্রথমে একেবারেই পারতেছিল না, তারপরে 2-1 রাউন্ড দেওয়ার পরে
দেখলাম সাফার বাবার হাত পা ক্লিয়ার হয়ে গেছে, ও মোটামুটি পারতেছে। তবে ওদের মুভমেন্ট দেখে আমি হাসতে হাসতে শেষ। আর আমার এই অট্ট হাসি দেখে আশেপাশে সবাই আমার দিকে তাকিয়েছিল, কিন্তু সত্যি কথা আমি কোনোভাবেই আমার হাসি থামাইতে পারতেছিলাম না। শুধুমাত্র সাফার বাবা নয়, আশেপাশে সবাই পড়ে যাচ্ছিল। আমার মনে হইতেছিল স্ক্যারিংয়ের থেকেও বেশি সবাই পড়ে যাচ্ছিল। যাই হোক, পুরোটা সময় সাফা অনেক ট্রাই করছে নিজে নিজে করার, বাট ও পারতেছিল না। তারপর একেবারে লাস্ট যখন মাত্র 3 মিনিট বাকি ছিল তখন গিয়ে দেখলাম ও একটু একটু পারতেছে, বাট তখন তো আর সময় ছিল না, সো ও একটু আপসেট হয়ে গিয়েছিল। কিন্তু আমি ওকে বলতেছিলাম তুমি কি আবার উঠবে কিনা। ও কোনোভাবেই আর রাজি হয় নাই, কারণ সে বারবার পড়ে গিয়ে ওর কোমরে এবং হাতে পায়ে খুব ব্যথা পাইছে, এই জন্য বলতেছিল যে না আমি আর উঠবো না। উব্বুতে গেলে আমারও মনটা খুব ভালো হয়ে যায়, কারণ আমার বাচ্চাগুলোর মনগুলো খুবই ভালো থাকে, ওরা খুব খুশি হয়ে যায়। এবার ফার্স্ট টাইম আমি মিরাকেও এত হ্যাপি দেখলাম, কারণ ও সাধারণত কোথাও গিয়ে এতটা এনজয় করে না, যেহেতু সে এখনও বোঝে না। বাট এবার উব্বুতে যাওয়ার পর সাফা মিহা দুজনেই খুবই এনজয় করছে, আর ওদের এই চেহারাটা দেখে মা হিসেবে আমার খুবই শান্তি লাগছে। আসলে সাফার বাবা সবসময় চেষ্টা করে অবসর সময় বা ছুটি থাকলেই দুইটা বাচ্চাকে নিয়ে আশেপাশে কোথাও না কোথাও ঘুরে আসতে। যেহেতু আমাদের এখানে আত্মীয় স্বজন তেমন কেউ নেই, সো আমরা ছাড়া ওদের আসলে সময় দেওয়ার মতো কেউ নেই, তাই আমরা দুজনেই সবসময় চেষ্টা করি ওদের যে অবসর সময়টা থাকে সেটাতে ওদেরকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। উব্বু শপিং মলটা আমার খুবই ভালো লাগে, লিসবনের মধ্যে এত কাছে এবং এত সুন্দর গুছানো পরিপাটি। এই শপিং মলটাতে আসলে আমার মনে হয় যে আমি ইউরোপে আছি, কারণ এখানে মোটামুটি অল ডেকোরেশন থেকে শুরু করে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, যেটা আমাকে খুবই ভালো, মানে আমাকে পার্সোনালি আমার খুবই মুগ্ধ করে, আমার এই জিনিসটা ভালো লাগে। কলম্বো সেন্টার যেটা সেটাও খুব সুন্দর, বাট আমার কাছে কলম্বো থেকে উব্বুটা বেশি গোছানো মনে হয়েছে। এখানের ফুড কোর্টটাও খুবই গোছানো, আমার কাছে খুব ভালো লাগছে এবং পরিবেশটাও খুব সুন্দর। উপর ফুড কোর্টের নাম দেখলাম দেয়া ফুব্বো, মানে অ্যাপ অ্যাড করে ফুব্বো লিখে দিয়েছে। এই জিনিসটা আমার খুবই ইন্টারেস্টিং লাগছে, আমার পড়তেও ভালো লাগে, শুনতেও ভালো লাগতেছিল। আর এই যে ছোটো পুচকু এখন একটু একা একা হাঁটা শিখে গেছে বেশি, কোথাও গেলে ওকে বেবি কার থেকে নামাইলে আর আমি খুঁজে পাই না। আর এবারও উব্বুতে গিয়ে আমি 2বার ওকে হারাই ফেলছি। পরে সাফার আমি ফাইন্ড আউট করছি কোথায় গেছে, দেখি যে সে এক রাস্তা ধরে হাঁটা শুরু করছে। আর শপিং মলের নিচেই না এরকম ছোট্ট করে একটা জায়গা ছিল, যেখানে হচ্ছে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস এবং হচ্ছে জুয়েলারির কিছু দোকান ছিল। এটা ওয়ান কাইন্ড অফ মেলা বলা যায়। মেলার মতো করে আলাদা আলাদা কিছু স্টল ছিল, খাবারগুলো খুবই মুখরোচক ছিল, দেখে খুব মনে হচ্ছিল খেয়ে দেখি। আমাদের বাংলাদেশে মুরালি বিক্রি করে না জায়গায়, ভ্যানের মধ্যে করে বা মেলার মধ্যে গেলে একেবারে দেখে মনে হইতেছিল মুরালি বিক্রি করতেছে, এখনই কিনে নিয়ে যায়। তবে এটা খুবই এক্সপেন্সিভ ছিল সত্যি কথা বলতে, অনেক এক্সপেন্সিভ, যার জন্য আমি আর এগুলো কিছু কিনিনি। আমি শুধু দেখে কিছু ভিডিও করে চলে এসেছি, এবং চলে এসে এই যে ওদের নিয়ে বসলাম, ঘোড়ায় উঠবে তারা। তো ঘোড়া তো আসলে আমি ইরাকে উঠাতে চেয়েছিলাম, বাট ও কিনা বমি করে দেয়, এই জন্য ওকে আমি একটা স্টিল কিছুতে বসাই দিছি। তবে সেটাও খুব মজা করে সে ঘুরছে, ওর কাছে খুব ভালো লাগছে। আর পাশে হচ্ছে আমি ফ্রি ছিলাম, ওদের দুজনের জন্য শুধু চার্জ লাগছে। আপনারা যারা উব্বুতে যাবেন এই ইনফরমেশনগুলো আশা করি আপনাদের কাজে লাগবে। উব্বুতে গিয়ে যখন সাফার মিরাকে এগুলো চড়াচ্ছিলাম তখন বারবারই মনে হইতেছিল সেই ছোটোবেলার কথা। শিশু পার্কে আম্মু নিয়ে যেত, আম্মু বারেম হসপিটালে যেহেতু ডাক্তার দেখাইতো, আম্মু ডায়াবেটিস ছিল, তো আম্মু বারেম থেকে বের হয়ে ম্যাক্সিমাম টাইমে আমাদের নিয়ে যেত শিশু পার্কে, বিশেষ করে আমাকে। আম্মুর সাথে আমি ছোটোবেলা অনেকবার শিশু পার্কে গিয়েছি এবং সেটার অনেক স্মৃতি আসলে রয়ে গিয়েছে। আর এই যে আমরা এখন ফুড কোর্টে আসছি কিছু খাবো, সাফার বাবা আমার জন্য আবার সেই ক্যাফে নিয়ে আসছে। যাই হোক, কফি খেতে খেতে ভিডিও করতে করতে হঠাৎ করে নিচে তাকায় দেখলাম প্রচুর মানুষ হয়ে গেছে। আউটডোরে যে প্লেগ্রাউন্ডটা ছিল সেটা একেবারে ভরে গেছে, এত পরিমাণ বাচ্চারা এবং মায়ের বাবারা চলে আসছে। তারপর হচ্ছে সেখান থেকে আমরা পাশেই নিয়ন নামের একটা জায়গা আছে, যেখানে হচ্ছে বাচ্চাদের খেলার একটা প্লেস আছে, জাম্পিং করা বা বল দিয়ে স্লাইড করা, যেটা ছোটো একটা ভিডিও ক্লিপস এখানে আমি রেখে দিয়েছি। আমার না কেমন যেন একটা স্বভাব হয়ে গেছে, সব কিছু দিয়েই আমি স্মৃতি খুঁজি। এই যে এই জায়গাটাতে গেলে না আমার একেবারে জাপানের কথা মনে পড়ে যায় সবার আগে। টোকিওতে যখন আমি ছিলাম, আমরা ভ্যাকেশনেই সবার আগে চলে যেতাম লাবি নামের একটা বিশাল ইলেকট্রিক মার্কেট আছে জাপানের মধ্যে, সেটা হচ্ছে শিনজুকুতে, বিভিন্ন জায়গায় আছে। তো শিনজুকুটাই আমার বেশি যাওয়া হয়েছে। লাবি, তারপরে বিকুলাবি, বিভিন্ন রকমের আছে ইলেকট্রিক মার্কেট, এগুলোতে গেলে এরকম ইনস্ট্রুমেন্ট দেখা যায়, তো বিভিন্ন রকমের গেমস, প্লেগ্রাউন্ড, কয়েন দিয়ে খেলার মতো অনেক রকমের ইকুইপমেন্ট আছে, যেগুলো দেখলে এখন আমার বারবার মনে পড়ে জাপানের সেই কথা। কত স্মৃতি যে জড়ে আছে জাপানের এইসব জিনিসের সাথে, কত টাকা যে নষ্ট করছি আমি আমার জীবনে এইগুলোর পিছনে।
তো যাই হোক, আমরা এখন অপেক্ষা করতেছি। আমরা যেহেতু টিকিট কেটে বসে আছি, এখন আমাদের পরবর্তীতে যে ব্যাচ ডাক দিবে তখন আমরা ভিতরে যাব। তো এবার হচ্ছে সাফার বাবা ঢোকে নেই, আমাকে ঢোকাই দিছে। উফ, আমি তো বিরক্ত হয়ে গেছি, মূলত হাঁপাই গেছি এই দুইটারে সামলাইতে সামলাইতে। কারণ এগুলোতে আমি একেবারেই অভ্যস্ত না। সবসময় সাফার বাবা যায় ভিতরে আর আমি বাইরে থেকে ভিডিও করি, কিন্তু এবার ফার্স্ট টাইম সাফার বাবা বাইরে ছিল, আমি ভিতরে গিয়েছিলাম এবং আমি বারবারই চেষ্টা করতেছিলাম ওদের দুজনকে ব্যালেন্স করা, বাট ওদেরকে থামায় বাবারে বাবা। দুইটা মনে করে জাম্পিং পেয়ে দুনিয়া পেয়ে গেছে, এত পরিমাণ জাম্পিং করছে আর এই স্লাইডারে আমার উঠাইছে। আমি সেই মাথা থেকে এক স্লাইড করে বলের ভিতরে ঢুকছে। আমি হাসতে হাসতে সে সবাই দেখে আমার দিকে তাকায় আছে। যদিও মায়েদের অ্যালাউ ছিল না, মানে প্যারেন্টস কেউ অ্যালাউ না এই স্লাইডগুলোতে, বাট হ্যাঁ সাডেনলি তাকায় দেখি যে সেই উপরে চলে গেছে। এখন ওইখান থেকে ওরে কীভাবে নামাবো, তাই বাধ্য হয়ে আমার আর কি উপরে উঠতে হয়েছে। এই হচ্ছে অবস্থা। তো এখানে খেলাধুলা শেষ করে তারপরে হচ্ছে আমরা পাশের যে খেলাধুলার জায়গা আছে সেগুলোতেও সাফা মিহা অনেকক্ষণ খেলাধুলা শেষ করে তারপর হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিই। এবং আমাদের প্ল্যান ছিল আমরা এখানে খেলাধুলা শেষ করে বাসা যাওয়ার সময় একটা জায়গায় যাব যেখানে এক আপুর সাথে আমি দেখা করব। আসলে শারমিন আপুর সাথে আমি দেখা করব। আর এই শারমিন আপু হচ্ছে আমাকে কেক বানানো শিখাইছিল পর্তুগালে এসে। আমি প্রথম তার কাছ থেকে কেকের একটা কোর্স করি। তো সে আজকে একটা জায়গায় স্টল দিয়েছে, সেখানেই আমি ওনার সাথে একটু মিট করতে যাব এবং তার কেক খাবো না তা তো কোনোভাবেই হয় না। তাই তার ওইখানে গিয়ে আমি কেক খাবো এবং উনি আজকে চটপটি ফুচকা নিয়ে বসছে। গিয়ে আমি তার সাথে একটু চটপটি ফুচকা এবং বাংলাদেশে একটা ভাইবস, উনি অনেক গল্প পছন্দ করেন, আমিও গল্প পছন্দ করি, গিয়ে তার সাথে একটু আড্ডা দিব। তো যেই কথা সেই কাজ আমি এখানে শেষ করে তারপর শারমিনাপুর ওইখানে চলে গিয়েছিলাম। অলমোস্ট 20 মিনিটসের মতো লাগছে। আপুর একেবারে ক্লোজিং টাইম ছিল, তো আমি ফোন করার পর আপু আমার জন্য কিছুটা সময় ওয়েট করছে এবং আমি যাওয়ার পরে আপুর এখানে গিয়ে চটপটি ফুচকা খাই এবং সাথে হচ্ছে আপুর সেই মজাদার মালাই কেক আরও অনেক রকমের জিনিস ছিল যেগুলো হচ্ছে আমি বাসায় নিয়ে আসি। যেহেতু আমরা খাওয়া দাওয়া করে ফেলছিলাম তাই আমাদের আসলে পেটে জায়গা ছিল না যে ওখানে বসে খেয়ে আসবো, শুধু চটপটি আর ফুচকাটাই খেয়েছি এবং অসাধারণ লাগতেছিল। মনে হচ্ছিল বাংলাদেশের কোনো মামার হাত থেকে খাইতেছি। যাই হোক, আপুর খাবার সবসময় ভালো। উনি আসলে ডালে চালে খিচুড়ি না রান্না করতে গেলেও বিরিয়ানি হয়ে যায় এমন অবস্থা। এই যে হচ্ছে রাতের ভিউ। লিসবন আমার ইদানিং খুবই পছন্দের একটা জায়গা হয়ে গেছে, কারণ লিসবনের অনেক জায়গায় পাহাড় আছে যেখান থেকে হচ্ছে নিচের শহর দেখা যায়। আর কেন জানি আমার এই ধরনের ভিউ খুবই ভালো লাগে। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।